আমরা কালকে শ্বসন অনেক পড়াইছিলাম, কিন্তু আমি শ্বসনটা কালকেরটা নিয়ে হচ্ছে স্যাটিসফাইড না আর কি, যে মনে হয়েছে না তোরা বুঝোস নাই। তাহলে আজকে আমি শ্বসন আবার শুরু করি। এভাবে রাখবো, আমি এভাবে রাখি, তাহলে তোদের বুঝতে আরও ভালো হবে। দেখ শ্বসন আমি মুখে বলবো, তোদের কাজ হচ্ছে যে মোবাইলটা সামনে রাখা, কোনো লেখালেখির দরকার নাই, যেখানে লিখতে হবে সেটা আমি বলবো, কোনো লেখালেখির দরকার নাই, আমি লিখে দিব, এখানে লিখে নোটে দিয়ে দিব। তোদের কাজ হচ্ছে নোটটা মোবাইলে সেভ রাখা, বা যাদের প্রিন্ট করার দরকার প্রিন্ট করতে পারোস, অথবা নিজে লিখতে পারোস। নোটটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন? সব জায়গায় দিব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, সব জায়গায় দিব। দেখো শ্বসন কাকে বলে? আমাদের বইয়ে এত সুন্দর একটা সংজ্ঞা নেই, আমাদের যে এইচএসসি লেভেলের সংজ্ঞা যেটা পড়তে হবে আলটিমেটলি তোদের, ওই সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। সেটা কি শ্বসন কাকে বলে? আমি আগেই বলছি শ্বসন একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগসমূহ, এখন প্রশ্ন আসবে যে জটিল জৈব সমূহ কি? আনসার পরে দিব, আগে একটু করে দিকে তাকা। যে অথবা খাদ্যবস্তু, বা সহজ ভাষায় যদি তোদের বোঝাইতে চাই, জীবকোষস্থ জটিল জৈব যৌগ মানে আমরা যে খাবার খাই, এই খাবারগুলো এগুলো কি হয়? জারিত হয়। ফলে কি হবে? এই যে জৈব যৌগের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত আছে, এগুলো গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে রূপ পরিণত হয়। তাহলে বলতে পারোস ভাইয়া এখন সংখ্যাটা একটা আমাকে ধাপে ধাপে বুঝাই যায়। তাহলে বললাম এটা একটা প্রক্রিয়া, যেখানে কি হবে? আমার দেহে যতগুলো জৈব যৌগ আছে এগুলো জারিত হবে। জারিত হলে তাহলে কি হবে? জারিত হলে স্থিতিশক্তিগুলো রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তি কি? এটিপি। বুঝা গেল? আচ্ছা, এখানে একটা জিনিস লিখছি, এটা হচ্ছে প্রডিজি। আসলে আমার এটার নাম কখনো নিউরোনেস্ট একাডেমি ছিল না, এটা ছিল প্রডিজি। আমার হচ্ছে কুমিল্লায় পড়াশোনা করি। কুমিল্লায় হচ্ছে যে আমাদের একটা কোচিং আছে, আমরা নিজেরাই 2 জন বন্ধু চালাই। ওকে বলছিলাম ক্লাস নিতে, সামনে হয়তো নিতে পারে ফিজিক্সের ক্লাস, তো ওইটার নাম হচ্ছে প্রডিজি। ওই নামটা ছিল, কিন্তু ওই রায়ান ভাই তারা সবাই আসছে, তো একসাথে হইলে তো আমি আর আমার নাম রাখতে পারবো না, এই জন্য নামটা চেঞ্জ করছিলাম। এখন যেহেতু সবাই চলে গেছে, সামনে নামটা আমি চেঞ্জ করে দিব, এই জন্য আমি এখানে প্রডিজি। আর এটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এই নোটগুলো আমি ফেসবুকে পোস্ট করলে অনেকেই নিজেদের বলে ইউজ করবে, যাতে এটা ইউজ করতে না পারে, এই জন্য আমি এটা এখানে দিছি। এটা দিয়ে কেউ মাইন্ড করিস না। হ্যাঁ শেফা, তুমি যেটা থেকে শুরুতেই ছিল আর কি, ওইটার নাম প্রডিজি ছিল। এখন আসি, এটা তো সবাই পারবে, বইয়ের খাতায়। আমার কি তাদের ক্লাস পাবো না? না, ওরা বলছে ওরা এখন ক্লাস করাবে না, এখন যদি পরবর্তী ক্লাস করে তাহলে আবার আসবে আর কি, ওদের চাপ পড়ে যাচ্ছে, ক্লাস করতে পারবে না। দেখো প্রডিজি, সরি আমার এখন হচ্ছে এই সংখ্যাটা তো সবাই পারে, সবাই লিখতে পারে। এখন আসি হচ্ছে যাদের বায়োলজি ভালো লাগে না তাদের জন্য শ্বসনটাকে আমি ভাঙবো। শ্বসনকে আমরা ইংরেজিতে বলি রেসপিরেশন। কি? রেসপিরেশন। এখানে বলছিলাম ডিফারেন্ট ফ্রম আদার। এখানে এই ক্লাসগুলো করে তুমি অন্য থেকে ভিন্ন কোন জায়গায় হবা? দেখো রি আর অ্যাসপায়ার, এই 2টা শব্দ মিলে তৈরি হয় রেসপিরেশন। রি শব্দের অর্থ হচ্ছে আবার, আমরা পড়ছি না, আমরা জানি। রিপেয়ার শব্দের অর্থ কি? রিপেয়ার, পুনরায় তৈরি করা। তাহলে এই রি শব্দের অর্থ হচ্ছে আবার, স্পায়ার অর্থ হচ্ছে যে শ্বাস নেওয়া। তাহলে এমন প্রশ্ন হচ্ছে যে শ্বসনের মূল অর্থ কি? শ্বসনের তো অনেক সংজ্ঞা পড়ছি, কিন্তু মূল অর্থ কি? আবার শ্বাস নেওয়া। এখন বলে যে ভাই শ্বাস তো একবার নিছি, আবার কি শ্বাস নিলাম? কোন জায়গায় আবার শ্বাস নিলাম? আমরা তো একবারই শ্বাস নিই, অক্সিজেন একবারে নিই, এটাই তো শ্বাস, আর তো কিছু বুঝতেছি না। আচ্ছা আসি তাইলে, এ তো কেন আবার বলছি? দেখ, আমরা নাকের মাধ্যমে প্রথমে একবার শ্বাস গ্রহণ করি, তখন একবার শ্বাস নিই, কিন্তু আমরা জানি শ্বসনে আমরা অক্সিজেন ব্যবহার করি। এই অক্সিজেন কি ফুসফুস ব্যবহার করে না? প্রত্যেকটা কোষেই ব্যবহার করে। আমি কালকেই বলছি শ্বসন প্রত্যেকটা কোষেই ঘটে, তাহলে প্রত্যেকটা কোষই অক্সিজেন গ্রহণ করবে। এই যে কোষগুলো অক্সিজেন গ্রহণ করতেছে, এখানে আবার একবার শ্বসন ঘটে, তাহলে অক্সিজেন গ্রহণ করাকেই বলা হয় শ্বসন। অক্সিজেন গ্রহণ করাকে বলা হয় শ্বাস। তাহলে প্রথমবার আমরা নাক দিয়ে নিলাম, এটা একবার শ্বাস হইল। দ্বিতীয়বার যখন একটা কোষ অক্সিজেনটা আবার নিল, তখন তা হচ্ছে যে দ্বিতীয়বার। এই যে আমরা যখন শ্বাস নিলাম ফুসফুসের মাধ্যমে, এই অক্সিজেনটা আরবিসি, আমরাগুলো ইয়াতে পড়বো, যে তোমার এই পরের চ্যাপ্টার যেটা আছে, তোমাদের হয়তো যাদের শর্ট সিলেবাস আসে না থাকলে নাই আর কি, কিন্তু এটার পরের চ্যাপ্টার আমরা এটা পড়বো যে এগুলো কেমনে পরিবহন হয়। এই অক্সিজেনটা
আরবিসি পরিবহন করে, আরবিসি নিয়ে কাকে দিয়ে যায়? কোষকে দিয়ে যায়। তো এখানে একবার কি ঘটছে? শ্বসন ঘটছে। তাহলে কয়বার শ্বসন ঘটলো? 2 বার। কি কি? একটা হচ্ছে আমি যখন নাক দিয়ে শ্বাস নিলাম তখন একবার, আবার যখন কোষ অক্সিজেনটা নিল তখন একবার শ্বাস। এই জন্য বলা হয় এটাকে রেসপিরেশন। এই জন্য এটাকে বলা হয় আবার শ্বাস নেওয়া। বোঝা গেল? তাহলে যদি কেউ জিজ্ঞেস করলে শ্বসন মানে কি, তুমি বলে শ্বসন মানে তো অন্য একটা জিনিস আছে, কিন্তু মূল জিনিস হচ্ছে যে আবার শ্বাস গ্রহণ করা। তো তোমাকে জিজ্ঞেস করো আবার কীরকম শ্বাস গ্রহণ করে, বলবা যে আমি তো একবার অক্সিজেনগুলো ফুসফুসের মাধ্যমে শ্বাস নিলাম, এখান থেকে এগুলো আরবিসির মাধ্যমে প্রত্যেকটা সেলের কাছে যাবে। কিভাবে যাবে, কেমনে যাবে, এটা পরের অধ্যায়, মানে পরের অধ্যায়গুলোতে এগুলো নিয়ে আলোচনা আছে। এখানে যখন অক্সিজেনটা আবার কোষটা নিবে তাহলে তখন বলা হয় শ্বসন। এখন প্রশ্ন হলো যে কেন অক্সিজেনগুলো দরকার, প্রত্যেকটা সেলের কেন অক্সিজেন দরকার? আমি আবার বলি, প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি শ্বসন ঘটাইতে হয়। কেউ এখানে সুবিধা নিতে পারে না, তুমি বানাও, তুমি শক্তি বানাও, আমি তোমার থেকে নিয়ে নিব, এটা এখানে হয় না। প্রত্যেকটা কোষকেই ইন্ডিভিজুয়ালি শ্বসন ঘটাইতে হয়। তো প্রত্যেকটা কোষকেই সেজন্য আলাদা আলাদা অক্সিজেন নিতে হয়। এই অক্সিজেন নেওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে শ্বসন। তাহলে আমি যদি একদম সুন্দর ভাষায় বলি, শ্বাস শব্দের অর্থ বাতাস গ্রহণ বা ত্যাগের কাজ, আর এটাকে ইংলিশে বললে ব্রিদিং। এখন আসি, আমরা তো জানি প্রশ্বাস, নিঃশ্বাস, শ্বসন। তাহলে এই 3টা জায়গায় আমরা গুলাই যাতে না ফেলি, এই জন্য আমি এখানে ভেঙে ভেঙে লিখে দিলাম। প্রশ্বাস মানে কি? ইনহেলেশন। নিঃশ্বাস মানে কি? এক্সহেলেশন। আর শ্বসন অর্থ কি? রেসপিরেশন। তাহলে ভাই আমাকে আর একটু ভেঙে বুঝান। দেখো, এই হ্যালেশন শব্দটা আসছে হচ্ছে যে বিজ্ঞানী যারা ছিল তখন শুরুর দিকে, বিজ্ঞানীগুলো ছিল হচ্ছে কি ল্যাটিন, গ্রিক, এজন্য ওরা ওদের নামগুলো দিয়ে দিছে। এখন যদি বাঙালি বিজ্ঞানী হয় তাহলে বাংলা নাম দিবে। এই হ্যালেশন শব্দের অর্থ হচ্ছে শ্বাস। আর আমরা জানি ইন শব্দের অর্থ কি? ইন শব্দের অর্থ কোনো কিছু ভেতরে। এক্স শব্দটা আছে এক্সিট থেকে। দেখি বলো এক্সিট শব্দের অর্থ কি? এক্সিট শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া, বাইর করে দেওয়া। তুমি, আমরা বলি না ডো ইউ, আমাদের যখন কোনো একটা অ্যাপস থেকে বের হয়ে যায় তখন জিজ্ঞেস করে ডো ইউ ওয়ান্ট টু এক্সিট, তুমি কি বের হয়ে যেতে চাও? তখন আমরা ওকে বলি। এই এক্সিট শব্দের অর্থ হচ্ছে বাইরে। তাহলে ইনহেলেশন মানে ভেতরে শ্বাস, অর্থাৎ শ্বাস নেওয়া, আমাদের শরীরের ভেতরে নিচ্ছি। এক্স মানে বের করে দিব, তাহলে এক্সহেলেশন শব্দের হচ্ছে বাইরে বের করে দিব, এটাকে আমরা বলি শ্বাস ত্যাগ করা। আর শ্বাস গ্রহণকে আমরা বাংলায় বলি প্রশ্বাস, আর শ্বাস ত্যাগ করাকে বলা হয় নিঃশ্বাস। দেখি বলো এখন প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা তোমাদের ক্ষেত্রে। আশা করি তোমরা প্রশ্বাস আর নিঃশ্বাস জিনিসটা ভালো করেই বুঝছো। প্রশ্বাস মানে শ্বাস নেওয়া, নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ করা, আর শ্বসন বলতে বুঝাইছি রেসপিরেশন, যেটা হচ্ছে আবার পুনরায় শ্বাস নেওয়া। এটা কোথায় নেই? এটা হচ্ছে সেল যখন নেয়। তাহলে আমি তোমাকে যদি বলি প্রশ্বাস, এটা কে নেয়? এটা হচ্ছে ফুসফুস। ফুসফুস অক্সিজেনটা গ্রহণ করে, আর শ্বসনে প্রত্যেকটা কোষ অক্সিজেন গ্রহণ করে। শেষ, আমাদের মূল বেসিকটা শেষ শ্বসনের। এখন আসি হচ্ছে যে আমরা এখানে লিখছি হচ্ছে আমরা নাকের মাধ্যমে প্রথমে একবার শ্বাস গ্রহণ করি, মূলত অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন আবার যখন রক্তের মাধ্যমে কোষ গ্রহণ করে তখন বলা হয় আবার শ্বাস নেওয়া। এখানে আবার হবে দ্বিতীয়বার শ্বাস নেওয়া, ঠিক আছে, বা শ্বসন। এখন প্রশ্ন হলো আমরা শ্বসনের মাধ্যমে আমরা বলছিলাম যে আমরা কি করি, এই স্থিতি শক্তিগুলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করি। শক্তিটা কেন প্রয়োজন? কালকেই বলে ফেলছি, শক্তিটা প্রয়োজন হচ্ছে চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই যে আমি চারটা অপশনকে এখানে ব্যতিক্রম করে দিতে পারি, একটা করে দিয়ে তোমাকে প্রশ্ন একটা বানাইতে পারি। এগুলো ইত্যাদি কি? এগুলো হচ্ছে জৈবিক কাজ। জৈবিক কাজ বলতে বোঝায় জীবের কাজকে বলা হয় জৈবিক কাজ। জীবের কাজকে জৈবিক কাজ। জৈবিক কাজ কাকে বলে? জীবের কাজকে বলা হয় জৈবিক কাজ। আচ্ছা, এরপর সংজ্ঞায় আমি আর একটা কথা বলছিলাম, সেটা কি জৈব যৌগগুলো বা খাদ্যবস্তু। এখন প্রশ্ন হলো খাদ্যবস্তুগুলো কি কি? কালকে একবার বলছি এগুলো কি কি: শর্করা, প্রোটিন, ফ্যাট অথবা লিপিড অথবা জৈব অ্যাসিড। আর তোমাদের বইয়ে সহজ ভাষায় লিখছে এগুলোকে শ্বসনিক বস্তু। এগুলো এমসিকিউর পড়া, যে জিজ্ঞেস করবে অথবা খতে আসতে পারেন শ্বসনিক বস্তু বলতে কি বুঝো, বা শ্বসনিক বস্তু কোনগুলো। আনসার হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট, লিপিড এবং জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো তোমাদের এত ডিটেলস নাই, মানে অ্যাসিড বলতে অ্যাসিডই। তোমরা যখন কেমিস্ট্রি পড়বা তখন বলতে পারো অ্যাসিড কী জিনিস, যাদের ক্ষেত্রে হচ্ছে
যাদের গঠনে COOH এই মূলকটা থাকবে তারা হচ্ছে অ্যাসিড। তা আপাতত আমি এদিকে না যাই, এগুলো হচ্ছে শর্করা, এই যে মাছ মাংস যেগুলো খাই এগুলো হচ্ছে প্রোটিন, আর আমরা তেল চর্বি যেগুলো খাই এগুলো হচ্ছে লিপিড অথবা ফ্যাট। আচ্ছা, কখন শ্বসন ঘটে? কালকে অনেক একটা সুন্দর একটা গল্প দিয়ে বলছি যে মারা যেতে পারে বটগাছের নিচে, কেন? কারণ দিবারাত্রি 24 ঘন্টা শ্বসন ঘটে। বোঝা গেল? কোথায় শ্বসন ঘটে? এখান যেহেতু যেটা পড়তেছি সেটা পড়া আগে, ফিজিক্স কেমিস্ট্রি পরে দেখা যাবে। জীবিত প্রত্যেকটা কোষই শ্বসন ঘটে। আমি আজকে ক্লাসে বলছি যে প্রত্যেকটা কোষকেই শ্বসন ঘটাইতে হবে যদি সে জীবিত থাকতে চায়। এখন প্রশ্ন হলো ভাই বুঝলাম, তাহলে কোথায় বেশি ঘটে? যে স্থানে কোষগুলোর কাজ বেশি, কোথায়? যেমন মূল ও পাতার কুড়ি, এই যে মূল, পাতা, ফুল, পাতা এবং ফুলের কুড়িগুলো অঙ্কুরিত বীজ। অঙ্কুরিত বীজ বলতে বুঝাইছে যখন তুমি একটা বীজ মাটিতে রোপণ করো ওইখান থেকে একটা গাছ সৃষ্টি হয়। কেউ এখানে প্রায়ই তো সবাই শহরে কম থাকো, এখানে সবাই বেশিরভাগ মনে হয় গ্রামে, আমার জানা মতে এখানে গ্রামে আছে। তোমরা দেখবা যারা আমাদের আব্বু আম্মুরা যারা শিম চাষ করে, শিম চাষ বলতে শিম গাছ লাগাই, তখন ওরা শিমের বিচি লাগাই আসে, দেখবা কিছুদিন পর গেলে দেখবে এরকম একটা পাতার মতো, এরকম একটা গাছের মতো বেরোচ্ছে। এইটাকে বলা হয় অঙ্কুরিত হওয়া। তাহলে এখানে অনেক বেশি শক্তি দরকার। তাহলে মূল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ। অগ্রভাগ কেন? অগ্রভাগ এই যে সামনের গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটাও সামনের দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড। কাণ্ডের মাথার দিকে যে জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এখানে কাজ বেশি করতে হয়। যেখানে কাজ বেশি করতে হয় সেখানেই শক্তি বেশি লাগবে, যেখানে শক্তি বেশি লাগবে সেখানেই আমাকে শ্বসন বেশি ঘটাইতে হবে। এটা তোমাদের বইয়ের MCQর জন্য লাগবে। এরপর আসি হচ্ছে শ্বসনের প্রকারভেদ। শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করি, কি কি? সবাত এবং অবাত। তাহলে স শব্দের অর্থ আমরা জানি, আমি সালু সংশ্লেষণে বুঝাইছিলাম। স শব্দের অর্থ হচ্ছে সহ, সহ বাতাস, বাতাস সহ যে শ্বসন তাকে বলা হয় সবাত। এখন এটাকে যদি ভাঙি ইংলিশে সেটা হচ্ছে অ্যারোবিক। এই অ্যারোবিক শব্দের আসছে ইয়ার থেকে, অ্যারোবিক শব্দের আসছে হচ্ছে ইয়ার থেকে, আর ইয়ার তো আমরা জানি বাতাস। আর অবাত শ্বসনে অ বলতে বোঝায় না, এন শব্দের অর্থ বোঝায় না, না বুদক। তাহলে না বুদক যদি বলি, এন শব্দের অর্থ না, অ্যারোবিক মানে বাতাস, মানে বাতাস ছাড়া। তাহলে যে শ্বসনে বাতাস মাস লাগবে সেটাকে আমরা বলতেছি কি? সবাত শ্বসন। যে শ্বসনে মাস বাতাস লাগবে সেটা সবাত শ্বসন। যে শ্বসনে বাতাস মাস লাগে না, বাতাস মাস লাগে না, বাতাস মাস লাগে না, এটাকে বলি অবাত শ্বসন। আচ্ছা, বোঝা গেল। এখন তারপর আসি সবাত শ্বসন কাকে বলে। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। আমি 3টা জায়গায় এখানে হাইলাইট করছি, এই 3টা জায়গা তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখি আমি একজন থেকে পড়া নিব, কাউকে একজন থেকে পড়া নিই। কার থেকে নিব? যে সামনে আছে 7 নাম্বার যে আছে, 1 2 3 4 5 6, জসিম। দেখি বলো তুমি শ্বসনিক বস্তু কয়টা এবং কি কি? আমি 2-3টা ক্লাস ভালো করে করতে পারি না, দেখে আমার অল্প ধারণা। আজকে পড়াইছি 4টা। সরি। দেখি আরেকজন বলো, কার সাহস আছে বলতে পারবা। তাহলে তুমি ক্লাসে কি মনোযোগ দাও না? আমার মনে হচ্ছে আমি ক্লাসটা নিচ্ছি এখন বৃথা গেল। না ভাই, আপনি অনেক সুন্দর করে ক্লাস নিতেছেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা আবার একটু বলেন তো ভাইয়া। শ্বসনিক বস্তু, আচ্ছা আমি বলে দিলাম, শ্বসনিক বস্তু 4টা, এই 4টার নাম বলো। হাসান, তোমার মাইক অন করছিলা, প্রশ্ন শুনে মাইকটা অফ করে দিছো না? না ভাইয়া, আমি মনে করছি শ্বসনের প্রকারভেদ আপনি জিজ্ঞেস করছিলেন। আমি বলার চেষ্টা করছিলাম যে শ্বসনের প্রকারভেদ সবাত শ্বসন এবং অবাত শ্বসন। আচ্ছা দেখি আফসানা, তুমি বলো, তুমি পারবা, বিশ্বাস আছে। আচ্ছা, মুখে বলতে না চাইলে কেউ লিখেও দিতে পারো, সমস্যা নাই। কেউ কি বলবা না? বলবো? হ্যাঁ বলো। শর্করা, প্রোটিন, লিপিড এবং বিভিন্ন ধরনের হ্যাঁ, এই যে
এগুলো হচ্ছে কি বলে সিনসিয়ার স্টুডেন্ট। তোমরা কি মনোযোগ দিচ্ছ না বাকিরা বুঝলাম না, আমার তো এখন কষ্ট লাগতেছে এত কষ্ট করে বুঝাই বুঝাই পড়ে। হ্যাঁ এগুলোই তো, এই যে রাসায়নিক বস্তু, এই যে রাসায়নিক বস্তু, শর্করা, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড। রাসায়নিক বস্তু বলতে কি বোঝায়? যে বস্তুগুলোকে আমরা শোষণ করব সেটাকেই তো রাসায়নিক বস্তু বলি। আল্লাহ রে, তোমরা না বুঝলে কোশ্চেন করবা, আর যদি বসে বসে না বুঝলে তো তার ক্লাস করার তো দরকার নেই। তুমি ক্লাস করতে আসছো বোঝার জন্য, তো বোঝার জন্য তো ক্লাস করতে, না বুঝলে ভাই জিজ্ঞেস করবা। আমি তো বললাম রাসায়নিক বস্তু জিনিসটাকে, এখন তোমরা যদি রাসায়নিক বস্তুটা না বুঝো আমাকে তো কোশ্চেন করা উচিত ছিল। রাসায়নিক বস্তু বলতে বুঝাইছি যারা শ্বসন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, ঠিক আছে? এখন আপাতত মনে হয় বুঝছো। তাহলে আমরা আসি হচ্ছে যে সবাত শোষণে। সবাত শোষণ কাকে বলছি? যে শ্বসন প্রক্রিয়ায় আমাদের মুক্ত অক্সিজেন লাগবে, এবং এটা দিয়ে কি করব? এটা দিয়ে আমাদের যে রাসায়নিক বস্তুগুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে জারিত করব, এবং কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল শক্তি উৎপন্ন করে তাকে সবাত শোষণ বলে। আচ্ছা, তোমরা শ্বসন জিনিসটা কি আসলে ফিল করতে পারতেছ? এটা আসলে কি ফিল করতে পারতেছ? ধরো আমি খাবার খেলাম, এই খাবারটা খাওয়ার পরে এটা আমার পাকস্থলীতে যাবে। এখন পাকস্থলী কি? এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখন আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটা ছবি নিয়ে আসছি। আমরা খাবার খেলাম, এই খাবারটা মুখের মধ্যে দিয়ে, এই মুখের মাধ্যমে পাকস্থলীতে আসবে। এখানে হচ্ছে এগুলো বাইঙে চুরে চুরমার করে দিব, একদম বড় বড় খাদ্যগুলোকে ছোটো ছোটো করে দিব। এগুলো এই যে আমরা আতুরি বলি, বা অনেক জায়গায় কি বলে, তোমাদের বাসায় জানি না কি বলে, আমরা বলি আতুরি, আর তোমরা মানে বইয়ের ভাষায় বলে বৃহদান্ত ক্ষুদ্রান্ত। এখানে এগুলো ভাঙাচোরা হয়ে আলটিমেটলি গ্লুকোজ, যদি শর্করা খাই তাহলে এগুলো আলটিমেটলি পরিণত হবে গ্লুকোজে, আর যদি আমি প্রোটিন খাই তাহলে পরিণত হবে অ্যামিনো অ্যাসিডে, আর যদি আমরা লিপিড খাই তাহলে পরিণত হবে ফ্যাটি অ্যাসিড। এগুলো জানার কোনো দরকার নাই, কিন্তু বোঝার জন্য তুমি শ্বসনটা সারা জীবন পড়ে গেলা কিন্তু আসলে এই জিনিসটা ফিল করলা না। তাহলে আমি খাইলাম, খাবারগুলো আমার কি হইলো? গ্লুকোজ হইলো, অ্যামিনো অ্যাসিড হইলো, ফ্যাটি অ্যাসিড হইলো। এই কার সাউন্ড, হ্যাঁ, এগুলো এখন কি করবে? এগুলোর সাথে আমাদের এই যে এই জিনিসগুলোর পাশে অনেকগুলো রক্তনালী আছে, রক্তনালীগুলো হচ্ছে যে এখান থেকে এগুলো নিয়ে নিবে। ধর এটা যদি আমার একটা নালী হয়, এখানের পাশে হচ্ছে রক্তনালীগুলো গেছে, এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডগুলো নিয়ে গিয়ে এগুলো প্রত্যেকটা সেলকে দিবে, প্রত্যেকটা সেলে দিবে। তো এই যে এইগুলোকেই বলা হয় হচ্ছে রাসায়নিক বস্তু। আমরা যা খাই তাই রাসায়নিক বস্তু। শ্বসন দেহের ভিতরে করে, এই যে পুরা বডিটা আমি খাবার খেলাম একটা, আমি যদি আমি বলি কি আমি খাচ্ছি মিষ্টিটা তো আর আমাদের দেহে শ্বসন হয় না, শ্বসন হবে এটা গ্লুকোজ হিসেবে। তো আলটিমেটলি আমি যত কিছু খাই না কেন পৃথিবীতে, এগুলো 3 ভাগে ভাগ করি: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই 3 ভাগেই প্রত্যেকটা খাদ্য এই 3 ভাগে পড়ে। পৃথিবীর যত খাবার খাও, আর 2টা আছে, এটা ভিটামিন, খনিজ লবণ, এটা বাদ দিলাম তোমাদের বোঝার জন্য, এটা বাদ দিলাম। কার্বোহাইড্রেট এবং প্রোটিন, লিপিড, এই 3টা হচ্ছে পৃথিবীর খাদ্য, ঠিক আছে? আর কার্বোহাইড্রেট যখন আমরা খাবো, এটা আমাদের এই পাকস্থলী, এই সব কিছু জিনিস এটার উপর কাজ করে এটাকে ভাঙতে আলটিমেটলি পরিণত করবে গ্লুকোজে। আর যখন প্রোটিন হবে তখন পরিণত করবে অ্যামিনো অ্যাসিডে। আর যখন লিপিড খাবো বা ফ্যাট খাবো তখন হচ্ছে ফ্যাটি অ্যাসিডে। এইগুলো এখন হচ্ছে ব্লাডের মাধ্যমে কোথায় যাবে? প্রত্যেকটা কোষে যাবে।
এটা তো পরিপাকতন্ত্র যখন পড়বো তখন পড়বো, এখন পরিপাকতন্ত্র তোমাদের ক্লাস 10 নাই, থাকলে ইন্টার উঠলে পড়বা আর কি। প্রত্যেকটা কোষে যাবে, প্রত্যেকটা কোষে গিয়েই শ্বসনটা ঘটবে। তাহলে আলটিমেটলি বুঝতে পারছো আমরা যে খাবারগুলো খাই এগুলো আসলে কেন খাচ্ছি, কারণ এগুলো রক্তের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কোষে যাবে, প্রত্যেকটা কোষে গিয়ে এনার্জি দান করবে। আর যারা মেডিকেলে ইনশাল্লাহ পড়বা তারা আরও বিস্তারিত জানবা কীভাবে যায়, কেমন হয়, কি হয়, আর ডায়াবেটিস কী জন্য ডায়াবেটিস হয়, ঠিক আছে। আচ্ছা, মুক্ত অক্সিজেন শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত। তোদের কোনো সময় কোনো একটা সময় হয়তো ফ্রি পাইলে ডায়াবেটিস কি তোদের মতো করে বলবো যে হ্যাঁ এই জিনিসটাকে ডায়াবেটিস বলে, এই জন্য আমাদেরকে মিষ্টি খাইতে মানা করে, এই জন্য আমাদের বেশি বেশি হাঁটতে বলে, এটা একদিন বুঝিয়ে দিব। তাহলে আমরা সবাত শ্বসনের বিক্রিয়াটা লিখি। C6H12O6 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, এখানে বিভিন্ন রকম এনজাইম কাজ করবে। আচ্ছা, বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, এগুলো আপাতত ক্লাস শেষে যখন আমি বলবো যে কোনো রকম কোশ্চেন আছে কিনা, বাট এই রিলেটেড কোশ্চেন থাকলে বলিস যে আমি পড়াচ্ছি এখানে। এনজাইম জিনিসটা কি, বারবার বলছে এনজাইম জিনিসটা কি, এটা একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, বিক্রিয়াকে হইতে সাহায্য করে। তাহলে এনজাইমগুলো বিভিন্ন রকম হইতে পারে। তোদের লেভেলে যখন আমরা পরিপাকতন্ত্র পড়বো ওইখানে অনেক রকম এনজাইমের নাম আছে, ট্রিপসিন, কাইমোটিপসিন, লাইসিন, লিউসিন, এগুলো এখন দরকার নেই, তুমি জাস্ট জানবি হচ্ছে যে একটা জিনিস আছে যেটার নাম এনজাইম, এই জিনিসটা কিছু না কিছু করে, কি করে এটা যেদিন জানার সিলেবাস আসবে ওই দিন জানবো। কি উৎপন্ন হয়, 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা পানি এবং 36 ATP। এখন তোদের বইয়ে জিনিসগুলোকে উল্টাই লিখছে, যদি আমি এখানে 1 অণু বলি তখন এখানে আনসার দিতে হবে হচ্ছে 36 ATP। যদি আমি এখানে 1 মোল বলি তখন আনসার দিতে হবে 686 কিলো ক্যালোরি পার মোল। কেন, এটা এই জিনিসটার অর্থই হলো যে 1 মোল গ্লুকোজ বাংলা আমরা এত ক্যালোরি শক্তি পাবো। তাহলে সাবধানে বিক্রিয়াটা লিখবি, সেটা কি, যদি 1 অণু গ্লুকোজ লিখস তাহলে এখানে 36 ATP লিখবি, যদি 1 মোল গ্লুকোজ লিখস তাহলে 686 কিলো ক্যালোরি পার মোল লিখবি। ক্লিয়ার কনফিউশন? আশা করি কনফিউশন ক্লিয়ার। যদি 1 অণু বলি তাহলে অবশ্যই এখানে 36 দেখাবি, যদি 1 মোল বলি তাহলে হচ্ছে যে 1 মোল, যদি 1 মোল বলি তাহলে 686 কিলো ক্যালোরি পার মোল বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার জানি 1 মোল মানে কতটি, ওই দিন বলছিলাম 1 মোল বলতে বোঝায় 6.023 × 10⁻23টি জিনিস। 1 মোল গরু মানে 6.023 × 10⁻23, এটাকে বলা অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল মানে 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ গরু। 1 মোল ছাগল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ ছাগল। 1 মোল গ্লুকোজ মানে অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ গ্লুকোজ। আচ্ছা, আরও বেসিক কি, যারা আরও ভালো করে লিখতে চাস পরীক্ষার খাতায় স্যারকে একটু কি বলে কাঁপাই দিতে চাস, স্যার দেখে কাঁপি যায় মতো, এই বিক্রিয়াটা আর একটু সুন্দরভাবে লিখতে পারোস। সেটা হচ্ছে কি, আরও 2টা জিনিস এক্সট্রা অ্যাড করতে পারো, সেটা 38 ADP, 38 অজৈব ফসফেট। এটা করতে আসে আমরা জানি এটা আসলে তোদের বইয়েই আছে, একটা ADP প্লাস একটা অজৈব ফসফেট মিলে তৈরি করে একটা ATP। তাহলে আমাদের এখানে যেহেতু 38টা ATP, তাহলে আমার বিক্রিয়কে কয়টা ATP ইউজ হবে, 38টা ATP ইউজ হবে, এবং 38টা ফসফেট, অজৈব ফসফেট ইউজ হবে। এখানে কি আমি কোনো কারণে 36 লিখছি না, সরি, সেটা হচ্ছে যে তোদের বইয়ে 36 নাই, আমি তো পড়তে অভ্যস্ত 36, তোদের বইয়ে 36 নাই, তোদের বইয়ে আসে 38, তাই তোদেরকে 38ই পড়তে হবে, কিন্তু ইন্টারে উঠলে সেটা 36 হয়ে যাবে। আপাতত যেটা বইয়ে সেটাই জানতে হবে, বুঝে গেল? চাইলে অনেক, তোরা যদি পরীক্ষার খাতায় লিখতেছিস আরও সুন্দর করে তাহলে এইটা লিখতে পারোস। এখন আসি হচ্ছে যে সবাত শোষণের ধাপ। সবাত শোষণের কয়টা ধাপ, 1, 2, 3, 4, 4টা ধাপ। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস কালকে আমি পড়াইছি, কিন্তু আমার কি ভুল হয়েছে যে কালকে আমি তোদের এই শব্দটার মিনিংটা বলি নাই, আজকে আবার বুঝাই দিব। সেটা হচ্ছে কি, প্রথমে আসি গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস শব্দটা যদি আমরা দেখি, আচ্ছা তোরা পড়ছস লাইসোজোম, এখানে লাইসো শব্দের অর্থ কি বল? যারা পারবি না আমি মনে করবো তোরা এগুলো ক্লাসগুলো মন দিয়ে করস না, নোট করস না, সুন্দর মতো যা বলি সেটা করস। কেন, যেদিন তোদের এগে লাইসোজোমটা পড়াচ্ছে ওই দিনই আমি শুনছিলাম লাইসো শব্দের অর্থ তোদের রায়ান বলছিল। এই আমি দেখাই দিচ্ছি কেন,
দেখি বল লাইসো শব্দের অর্থ কি? আর কাউকে ধরে জিজ্ঞেস করবো না, কারণ ধরে জিজ্ঞেস করলে দেখলাম তোরা ক্লাস থেকে বেরিয়ে যাস। লাইসো শব্দের অর্থ হচ্ছে, লাইসিস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভাঙা, কোনো কিছু ভাঙা। এগুলো খাতায় লিখে রাখতে হবে, এগুলোই হচ্ছে নোট। লাইসিস শব্দের হচ্ছে ভাঙা, আর গ্লাইকো শব্দের হচ্ছে তো গ্লুকোজ থেকে আসছে। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি বলতো? গ্লুকোজকে ভাঙবো। তা আমরাই তো জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভাঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে নামের সাথে কাজের মিল পাইছস। তো তোরা গ্লাইকোলাইসিস সারা জীবন মুখস্থ করে গেছস, কিন্তু গ্লাইকোলাইসিসটা আসলে কি? এটা হচ্ছে যে এখন যদি কেউ জিজ্ঞেস করে গ্লাইকোলাইসিস কি, তুই বলবি যে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে যে গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা। তো আমি এখানে কাকে ভাঙবো? গ্লুকোজকে ভাঙবো। তো আমরা জানি কোনো একটা জিনিস ভাঙলে অবশ্যই কিছু না কিছু পাবো। তাহলে গ্লুকোজকে ভাঙলে আমরা কি পাবো? পাইরুভিক অ্যাসিড। কি পাবো? পাইরুভিক অ্যাসিড। আমরা জানি গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তো 6 কার্বন বিশিষ্ট যখন গ্লুকোজ ভাঙবে তখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে 2 অণু। কেন? কারণ একটা পাইরুভিক অ্যাসিড 3 অণু বিশিষ্ট। তাহলে 6 কার্বনকে যদি আমি ভাঙি, 3 কার্বন বিশিষ্ট কোনো কিছু উৎপন্ন হয়, সেটা হবে কত অণু? 2 অণু। ক্লিয়ার? 6 কার্বন থেকে ভাঙলে আমরা 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো। এখন এটা যখন করব, এখানে উৎপন্ন হবে হচ্ছে যে 4টা ATP, 2টা NADPH2। এখন আবার নতুন কনফিউশন আসছে, তোদের বইয়ে লেখা আছে NADH2। NADH2 যেই কথা, NADPH2 একই কথা। কেউ যদি NADP লিখে এটা নাম্বার কাটতে পারবে না, কিন্তু সাবধানের জন্য NADH2 লিখবি পরীক্ষার খাতায়। NADH আমার লেখার সময় এখানে একই কথা। হ্যাঁ, আমার লেখার কারণ আমি এখানে পি লিখে ফেলছি, কারণ আমার অভ্যস্ত, আমরা পড়তে অভ্যস্ত NADPS। কিন্তু তোদের বইয়ে দেখলাম হচ্ছে যে শুধু লেখা আছে NADH2। ঠিক আছে, খরচ হবে কি? খরচ হবে হচ্ছে 2টা ATP। এখন ভাই এগুলো কেন হয়? যদি গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করার প্রসেসটা কালকে দেখাইছিলাম আমরা একটা গুগল থেকে ছবি দিয়ে। তখন আসলে এগুলো এইচএসসির পড়া, যে ভাঙলে কেমনে ATP হয়, কখন NADP হয়, আমাদের হচ্ছে এখানে এগুলো মুখস্থ করতে হবে। জাস্ট জানলাম এটা একটা বড় একটা প্রসেস, যেখানে হচ্ছে 4টা ATP উৎপন্ন হবে, এবং 4টা ATP উৎপন্ন হবে, কিন্তু খরচ হবে 2টা। তাহলে নিট কয়টা হবে? নিট বলতে বোঝায় টোটাল। তাহলে আলটিমেটলি কত? আলটিমেটলি আমার আব্বা আমাকে 10 টাকা দিল, আমি 5 টাকা খরচ করলাম, তাহলে আমার নিট কত টাকা আছে? দিছে 10, 5 টাকা। এটাকে বলা হয় নিট। তাহলে আমরা দেখি পর্যায় কোনটা? গ্লাইকোলাইসিস। তোদের জন্য পরীক্ষার খাতায় এই সাইকেলটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আজকে যখন বুঝে যাবি তখন এমনি মুখস্থ লিখতে পারবি। এই যে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা এই জিনিসটা নিয়ে, কিন্তু এটা অনেক যদি আজকে বুঝোস তাহলে সহজ হয়ে যাবে আর কি। এই যে কোন পর্যায়? গ্লাইকোলাইসিস পর্যায়। কি কি উৎপন্ন করছি আমরা উৎপন্ন করছি 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমি এখানে পাইরুভিক অ্যাসিড লিখছি। 2 অণু NADPH2, 4 অণু ATP। ক্লিয়ার? ব্যয়িত শক্তি কয় অণু? 2 অণু ATP। তাহলে আমরা যদি নিট বলি, তাহলে বল, এখন বইয়ে লেখা আছে, তোদের বইয়ে লেখা আছে, আমি বইয়ে যাই আবার, এই দেখ 6 অণু ATP, 2 অণু ATP। এখন কোয়েশ্চেন হলো ভাই 6 অণু আবার ATP 2 অণু না লিখে 8 ATP লিখলেই তো হইতো। তাহলে এটা কেন 2 ভাগে করছে? কেউ বলতে পারবি আনসারটা? এটা আসলে 6 অণু কেন লিখলো, 2 অণু আলাদা করে লিখলো? তাহলে টোটাল তো 8 অণু লিখতেই পারত। কেন এরকম লিখছে? কারণ 2 ভাগে পাওয়া যায়। 2 ভাগে না, আমরা জানি এখানে 4টা থেকে 2টা খরচ হয়ে গেছে, তো বাকি রইল কয়টা? 2টা। এই যে NADH2 আছে, এগুলো যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে, এটা কোথায় থাকবে? কি জিনিস পরে? এটা একটা চেইন, যেখানে এটা যাওয়ার সময় একটা NADH2 থেকে 3টা ATP উৎপন্ন হয়। কয়টা ATP? 3টা। যেহেতু 2টা NADH2 উৎপন্ন হয়েছে, তাহলে 3 দুগুণ 6টা হবে। এখন বুঝতে পারছস কেন 6 লিখছে? কারণ একটা NADH2 থেকে 3টা, তাহলে 2টা NADH2 থেকে 6টা। এগুলো আমার নোটে লেখা আছে, জাস্ট পরবর্তীতে আসতেছে আর কি। তা আমি এই জন্য ডাইরেক্ট লিখে ফেলছি হচ্ছে 8 অণু, 8 ATP। এটা লিখলেও স্যারে কাটতে পারবে না, বা পাশে লিখে দিবি আর কি, বা পরের লাইনে লিখে দিবি যে এরকম। এই যে
আমি লিখছি এখানে যে এক অণু NADH2 NADPH2 থেকে পাই 3 ATP, আরেকটা শব্দ তোদের সামনে আসবে সেটা হচ্ছে FADH3, ওইটাকে পাবো হচ্ছে 2 ATP। আমরা এখনো কোথায়? আমরা এখনো কোষের সাইটোপ্লাজমে, এখন আমরা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করি নাই। তো গ্লাইকোলাইসিস কোথায় ঘটবে? এটা কি নাই? এতো স্থান কোথায় ঘটবে? এটা কোষের সাইটোপ্লাজমে। এখানে যেহেতু অক্সিজেন লাগে না, তাই এটা সবাত বল আর অবাত বল উভয়েরই প্রথম ধাপ। সবাত বল আর অবাত বল উভয়েরই প্রথম ধাপ। এখন বল, গ্লাইকোলাইসিস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজে লিখে বল, আমি একটু গ্লাইকোলাইসিস ছবিটা অ্যাড করে দিই। বা কোনো কোশ্চেন থাকলে, এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বল। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারোস। ভাইয়া বুঝছি, আবার বলে কোনটা আবার বলবো? কোনটা? আবার কেউ ওগুলো মুখস্থ করতে যাইস না। এই যে আমি যেটা লাগাচ্ছি ইয়াতে, এটা আবার কেউ মুখস্থ করতে যাইস না ভাই, আল্লাহর দোহাই লাগি। এই আল্লাহর দোহাই লাগি কথাটা কি ভুল? আচ্ছা, এটা আমি পরে করে দিব, এখন তোদের ক্লাসের টাইম যাবে। এটা করে আমি নোটটা আপলোড দিব। কেউ কিছু বলছস? মুখস্থ করলে পরের দিন আমাকে সে গালি দিবি। কারণ এত কষ্ট কেন করা? SSC-তে তো এত কষ্টের দরকার নাই। যখন মুখস্থ করতে হবে তখন মুখস্থ করাই দিব। তখন এগুলো গল্পের মাধ্যমে মুখস্থ করতে হয়। যখন ইন্টারে আসবি তখন মুখস্থ করাই দিব কিভাবে মুখস্থ করতে হয়, যমজ ভাইয়ের গল্প দিয়ে। আপাতত হচ্ছে শুধু জানবি। এখন যদি কারো এমন তেল থাকে যে না মুখস্থ করতে পারস, কোনো সমস্যা নেই, আগাই যাবি। SSC-র পড়া। ভদ্র মেয়ে গালি দেবে না, তাহলে ঠিক আছে। না গালি দিয়ে নেবে তো ভাই, এটা কি এত কঠিন পড়া কেন দিছেন? ঠিক আছে, আমরা এখন পড়বো আমাদের গ্লাইকোলাইসিস শেষ। গ্লাইকোলাইসিস হয়েছে কোথায়? সাইটোপ্লাজমে। ঠিক আছে, এখানে হওয়ার পর আলটিমেট জিনিস আমরা কি পাইলাম? 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইলাম, এবং হচ্ছে 2 অণু NADH2 পাইলাম, আরও হচ্ছে 2টা ATP পাইলাম। শেষ এখান থেকে পড়া। এরপর আসি অ্যাসিটাইল কোএসিসটি, কিন্তু এটার অন্য একটা নাম, সত্য নাম হচ্ছে যে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। আর অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে যে জারণ। বিজারণ যখন পড়বি তখন দেখবি যে অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ অথবা অ্যাসিটাইল কোএসিসটি, এটা কোথায় ঘটবে? এটা ঘটবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায়? এই দেখ, এটা একটা মাইটোকন্ড্রিয়া, একটা কিউট মাইটোকন্ড্রিয়া, এর পাশে হচ্ছে এখনো সাইটোপ্লাজম। তো মাইটোকন্ড্রিয়ার দিকে প্রবেশ করবে, ভিতরের দিকে প্রবেশ করে। এখানে কিন্তু 2টা লেয়ার। মাইটোকন্ড্রিয়ার কয়টা লেয়ার? 2টা লেয়ার। মাইটোকন্ড্রিয়ার 2টা লেয়ার, এগুলো পড়াইছে। আর সামনে আমি আবার যদি এই অধ্যায় শুরু করি, অবশ্যই আমি আমার মতো করে পড়াবো। আশা করি তোরা 2-3 ক্লাসে বুঝছো যে রায়ানের পড়ার সিস্টেম একরকম, আমার পড়ার সিস্টেম একরকম। এটা হচ্ছে বাইরের লেয়ার, আর এটা হচ্ছে ভেতরের লেয়ার। তাহলে বাইরের লেয়ার আর ভেতরের লেয়ারের মধ্যে এখানে কথা আছে যে কোথায়? এই যে বাইরের লেয়ার পার হয়ে যেটা, এখানে কোনো কিছু থাকে না, এই জিনিসটার মধ্যে কিছু থাকে না। কিন্তু এখানে যে জিনিসগুলো থাকে এগুলোর নাম হচ্ছে, এই যে হলুদ, এগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স। আমি হলুদ দিয়ে দেখাইলাম। তাহলে দেখ, এটা হচ্ছে একদম বাইরের লেয়ার নাকি ভেতরের লেয়ার? দেখি আনসার দে। এটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের লেয়ার, আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, হলুদগুলো ম্যাট্রিক্স। এই পাইরুভিক অ্যাসিডটা বাইরের লেয়ার ভেদ করে ভিতরের লেয়ার আসবে, কিচ্ছু হবে না। কিন্তু যখন সে ভেতরের লেয়ারটা ভেদ করে ম্যাট্রিক্সে যাবে, কোথায় যাবে? ম্যাট্রিক্সে যাবে। তখন তার একটা কার্বন, ও কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই যখন ম্যাট্রিক্সে যাবে তখন তার একটা কার্বন ছুটে যাবে এবং একটা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। একটা না, দুইটা অক্সিজেন গ্রহণ করে, বা বলতে পারো এক অণু অক্সিজেন গ্যাস গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। এবং সাথে NADH+, এটা হচ্ছে নর্মাল, আর এটাকে বলা হয় বিজারিত। আসবে আজকে আবার পড়াবো যে বিজারিত জিনিসটা কি। এখানে কি হয়? NADH+ NADPH2 তে পরিণত হয়, সাথে
কোয়ে নামক একটা জিনিস অ্যাড হবে। কালকে বলছিলাম যখন কোন একটা জিনিস দুই কারণ বিশিষ্ট হয় তখন আমরা চাইলে তাকে এসিটাইল বলতে পারি। আমরা যেহেতু পড়ছিলাম, আমরা কালকে বলছি যে এসিটিক অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে CH3COOH। এগুলো হচ্ছে জৈব যৌগ, পড়লে তখন নামগুলো আরও সুন্দর জানবি। এখন জেনে রাখবে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তো দুই কার্বন বিশিষ্ট হয়ে গেল না, কারণ ও ছিল তিন কার্বন বিশিষ্ট। কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হয়েছে এক কার্বন কমে গেছে, কমে গেলে এসিটাইল কোয়েটা কয় কার্বন বিশিষ্ট হবে? দুই কার্বন বিশিষ্ট। কোয়ে কোত্থেকে আসলো? এটা আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে নিয়ে জোড়া লাগাইছি, তাহলে উৎপন্ন হলো এসিটাইল কোয়ে। তোরা চাইলে পরীক্ষার খাতায় এভাবে ছবিটা আঁকি দিয়ে আসতে পারোস, অবশ্যই নাম্বার দিবে। বাংলা লেখার দরকার না, আমি বলবো এই সাইকেলগুলোতে বাংলা লেখার দরকার না। আমি যেভাবে লিখছি CH3 হ্যাঁ, আমি যেভাবে লিখছি CO3 না, O3 হবে না, O2 হবে। যে আমি যেভাবে লিখতেছি এগুলো লিখে আসলেও চলবে, বাংলা লেখার দরকার নেই। এই যে আমি যেভাবে এখানে একটা সাইকেলের ইয়ার মতো দিয়ে দিছি, এভাবে দিয়ে দিছস, পাশে এখানে উৎপন্ন হবে, খরচ হবে, এভাবে দিলে স্যারে নাম্বার দিতে বাধ্য, আর এবং সুন্দর নাম্বার দিতে বাধ্য। কেন? কারণ বাংলা লিখলে স্যার তো খাতা কাটতেই আছে, বিরক্ত সেম লিখা লিখতে। তাহলে তুই ভিন্ন কি লিখছস? তুই ভিন্ন লিখছস এই যে চিত্রটা দিছস, এবং যে কালারিং করতে হবে এমন না। আমি সুন্দর করে বুঝাই দিলাম, এই যে এটা বুঝাই দিবি, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেন, এখানে একটা এখানে হচ্ছে কালো একটা ফুটা করে দিবি, এবং এদিকে দেখাই দিবি এটা ম্যাট্রিক্স। তারপর এখানে সুন্দর করে স্কেল দিয়ে এগুলো করে দিবি, বাক্স করে দিবি। তাহলে স্যার তো দেখবা ওয়াও এটা তো সুন্দর, অন্যদের থেকে ভিন্ন। তুই বাংলা লিখস নাই কিন্তু সুন্দর করে প্রেজেন্টেশন করছস, যেটার কারণে তোর নাম্বার কিন্তু বেড়ে যাবে। তা আমি যেভাবে লিখছি এভাবে লিখতে পারো, যে স্থান, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, তারপর এরকম একটা জিনিস দেখাই দিবি। দেখাই দেওয়ার পরে এরপর বলবি এভাবে যে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা এক অণু এসিটাইল কোয়ে পাইলাম, এক অণু কার্বন ডাইঅক্সাইড পাইলাম, এক অণু NaDH2 পাইলাম। কিন্তু বলতো গ্লাইকোলাইসিস আমাদের কয় অণু পাইরুভিক অ্যাসিড হয়েছিল? দুই অণু। তাহলে আমাদের এটা সাইকেলটা কয়বার ঘটবে? দুইবার। তাহলে দুইবার হইলে কি কি উৎপন্ন হবে দুইবারে? বল, প্রথমবারে কত হইছে? একবারে হইছে হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাবো দুই অণু এসিটাইল কোয়ে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড, দুই অণু NaDH2। এখন আসি শক্তির হিসাব। নিট উৎপাদন, এটা হচ্ছে কি নিট, আলটিমেটলি কি উৎপাদন হলো? আলটিমেটলি উৎপাদন হইল দুইটা কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু ATP। কিভাবে? কারণ আমরা জানি একটা NaDH2 থেকে হচ্ছে যে 3টা, তাহলে 2টা থেকে হবে 6টা। ক্লিয়ার? এখন এই চারটা আমার মনে হয় আজকে একটু পরে আমি পড়ার পর যদি এই চারটা বা বইয়ের লাইনগুলো একবার রিডিং দিস, আমি বলবো যে বইয়ের রিডিং দিলে একটা লাইনও বাদ পড়ে না এখানে, যেটা আমি আজকে বলে দিব না। একটা লাইন, আমি তো এইগুলো তো আমি আর মুখস্থ বসে করি নাই। কয়টা থেকে? সন্ধ্যা 6টা থেকে বসে 9:30 পর্যন্ত বসে নোটটা বানাইছি। তোদের জন্য এত কষ্ট করতে, এখন আমার ক্লাস হবে, এই জন্য এইভাবে নোটটা বানাইতে পারতেছি আর কি। তো একটা লাইনও বাদ পড়ে নাই যেটা এখান থেকে নোটের মধ্যে নাই। তোরা গিয়ে দেখবে হচ্ছে এগুলো একদম সুন্দর মতো মুখস্থ হয়ে যাবে। এখন একবার কি বলে এই চারটা একবার মুখস্থ লিখে ফেলবি, তাহলে আর পরীক্ষা কোনো সমস্যা হবে না। আজকেই করতে হবে, কারণ কালকের জন্য রেখে দিলে কালকে আবার ভুলে যাবি গা। এখন হলো আমার হচ্ছে যে এসিটাইল কোয়ে শেষ। এরপর আসি ক্রেবস সাইকেল বা কোষ চক্র। নোট হচ্ছে আমার হচ্ছে পড়াশোনা বিভিন্ন বই ঘেটে পড়ার অভ্যাস আছে অনেক আগে থেকে, বিভিন্ন বই ঘাটা, ওখান থেকে তথ্যগুলো নিয়ে আসা। তো ওই কারণে নোট করার দিক থেকে আমি বলি আমি বেশি ভালো নোট করতে পারি। গুছানো নোট করতে পারি না, বাট নোট করতে পারি, কিন্তু পড়া মুখস্থ করতে পারি না। আমাকে 3-4টা বই নিয়ে পড়তে পারবো, কিন্তু মুখস্থ করতে পারবো না। ক্রেবস সাইকেল বা চক্র, এটাকে সাইকেলও বলা হয়, চক্র বলা হয়। আমরা পানি সাইকেল তো চিনি, পানি চক্র নামটা তো শুনছিলাম, যে একটা সাইকেল অনুযায়ী ঘুরতেছে। বৃষ্টি হচ্ছে, এগুলো সাগরের যাচ্ছে, আবার মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা একটা চক্র। সেম ভাবে এটা একটা চক্র। তাহলে এখন বলে যে ভাই চক্রটা দেখতে কিরকম? এই যে চক্রটা দেখতে হচ্ছে এমন। এটা বইয়ে কিন্তু নাই, তোদের বইয়ে এগুলো নাই। এটাতে কি হয়? এটা একটা সাইকেল ঘুরতে থাকে। এখানে হচ্ছে এসিটাইল কোয়েটা প্রবেশ করে কোয়েটাকে বাদ করে দিবে। এই যে এই কোয়েটা আমাদের মাইটোকন্ড্রিয়াল
এখনও কোথায় আমরা এখনও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আসি। তাহলে আমরা যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে কোয়েটা নিলাম, এই কোয়েটা কোত্থেকে আসছে এখন বলতে পারবি? এই যে এসিটাইল কোয়ে যখন সাইকেলে ঢুকে যাবে তখন এই কোয়েটাকে বাদ দিয়ে চলে যাবে। এই কোয়েটা এখন মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে বেশি বেরাচ্ছে, আবার নতুন পাইরুভিক অ্যাসিড আসবে, সে আবার গিয়ে পাইরুভিক অ্যাসিডে যুক্ত হবে, পাইরুভিক অ্যাসিড আবার এসিটাইল কোয়েতে পরিণত হবে, এসিটাইল কোয়ে আবার এখানে এসে কোয়েটা ছেড়ে দিবে। এই যে বারবার কোয়েটা ঘুরতেছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তাহলে আবার বলি, আমি আসি সাইটোপ্লাজমে, এটা একটা মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম থেকে পাইরুভিক অ্যাসিড এখানে ভিতরে ঢুকার পরে কোয়ের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে এসিটাইল কোয়ে। তখন প্রশ্ন আসতে হবে কোয়েটা কোত্থেকে আসছে ভাই? কোয়েটা অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ছিল। কিভাবে ছিল? যে আগের এসিটাইল কোয়েটা ছিল, সেটা হচ্ছে এই কোয়েটা ছেড়ে দিয়ে চলে গেছে। ও হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এসিটাইল কোয়ে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এবং 2 কার্বন বিশিষ্ট। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড। এটা তোরা পড়ছস না যে C4 এর প্রথম স্থায়ী পদার্থ অক্সালো এসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড। এটা আমরা লিখে ফেলি, তাহলে এটা আমার এখানে লেখা নাই, অক্সালো এসিটিক অ্যাসিড। এটা কত কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তাহলে এই 4 কার্বন আর 2 কার্বন বিশিষ্ট, এটা কত কার্বন বিশিষ্ট হবে? 6 কার্বন বিশিষ্ট হবে। এটা 4 কার্বন বিশিষ্ট, এটা 2 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এই জন্য এটাকে ক্রেবস সাইকেল ছাড়াও আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। এবং আমি এটা এখানে লিখে দিছি ভিন্ন নাম, সাইট্রিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে এখন প্রশ্ন করতে পারবি যে সাইট্রিক অ্যাসিড বলতে কি বোঝায় বা কেন এটার নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল? কারণ এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিদ্যমান অক্সালো এসিডিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই সাইট্রিক অ্যাসিডটা এভাবে ঘুরে আবার অক্সালো অ্যাসিডে পরিণত হয়। কিন্তু যখন ঘুরে আসে, এখন প্রশ্ন হলো ও ছিল 6 কার্বন, আবার হয়ে গেল 4 কার্বন, তাহলে 2 কার্বন কই গেল? এই 2 কার্বনটা 2টা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। বুঝা গেল? আমি কি আচ্ছা, আমার কথা কি বেশি স্পিডে বলে ফেলি না আস্তে বলে? আমাকে একটু বলিস। পারফেক্ট। আচ্ছা, তাহলে হইল কি, 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে যখন এই সাইকেলে প্রবেশ করবে, তখন সে অক্সালো অ্যাসিডিকের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এই সাইট্রিক অ্যাসিডটা যখন সাইকেলটা পরিপূর্ণ হয়ে আবার অক্সালো অ্যাসিডে পরিণত হবে, এখানে অনেক বিক্রিয়া হয়, এগুলো আমাদের এখন পারবো না আমরা মুখস্থ করতে এসএসসি লেভেলে, এগুলো আমাদের দরকারই নাই। কি হবে? 2 অণু কার্বন ডাইঅক্সাইড, সাথে 3 অণু NADH2, 2 অণু FADH2, 1 অণু জিটিপি বা এটিপি। এখানে কালকে আমাকে একজনের প্রশ্ন করছিল ভাই, জিটিপি জিনিসটা কি আর এটিপি জিনিসটা কি? দুটোটাই হচ্ছে যে নিউক্লিওটাইড। এটা হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, অন্যটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে কখন জিটিপি কখন এটিপি? প্রশ্ন করছস, আনসার হচ্ছে যে প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র জিটিপি বলি, বাকি সমস্ত কোষের ক্ষেত্রে এটিপি বলে। এখন প্রশ্ন হলো ভাইয়া, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, এটিপি যে কথা, জিটিপি সেই কথা। পার্থক্য শুধুমাত্র নাইট্রোজেন বেসটাতে, কিন্তু শক্তির পরিমাণ একই। নাইট্রোজেন আমরা জানি নিউক্লিওটাইড তৈরি হয় 3টা জিনিস মিলে, গ্লুকোজ, নাইট্রোজেন বেস আর ফসফেট। এখানে যদি নাইট্রোজেন বেসটা গুয়ানোসিন হয় তাহলে হবে জিটিপি, যদি হয় অ্যাডেনিন তাহলে হবে এটিপি। কিন্তু তাদের শক্তির মানে কোনো তারতম্য নাই। জিটিপির পূর্ণরূপ এখানে লিখে দিয়েছি গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে এখন বলি আমরা 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কি কি পাইলাম? আমরা 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, 2 অণু FADH2, 1 অণু জিটিপি বা এটিপি। তাহলে এখন তোদের প্রশ্ন করলাম, দেখি সবাই লিখ। আমি এটা এখন একটু করে দেখাইলাম, আমি 5 সেকেন্ড দেখাবো, তারপর সবাইকে লিখতে বলবো যে আমার তো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল 2টা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাইলাম 2 অণু অ্যাসিটাইল কোয়ে। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি কি পাবো এটা আমি দেখাই রাখলাম, দেখি সবাই লিখ। বা শর্টকাট লিখতে পারো, 2 কার্বন ডাইঅক্সাইড C, NADH2 কে N, FADH2 কে F,
জি বা এ যে কোনো একটা দেখি বল 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি পাইলাম 5 সেকেন্ড দেখাই ফেলছি এখন হচ্ছে যে আমি এটা ঢেকে দিব ঢেকে দিয়ে আমি আমার কাজ করব আসিফ চৌধুরী মানে প্রশ্ন করলেই দেখলাম পোলাপাইন ল্যাব নেয় কি অবস্থা তাহলে কোশ্চেন করা যাবে না তাহলে আমরা আচ্ছা বলি 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা পাবো হচ্ছে 4টা কার্বন ডাই অক্সাইড তারপরে কয়টা 6 অণু NaDH2 তাহলে 6 অণু NaDH2 হইলে 1 অণু NaDH2 থেকে 3টা টিপি তাহলে 3 6 18 তারপরে 2 এটা কি ভুল লিখলাম আমি হ্যাঁ এটা ভুল লিখছি এটা হবে 1 অণু হবে এটা 1 হবে যে মানে 3 2 1 মিলাইতে গিয়ে 1 হয়ে যাবে 1 তাহলে 2 অণু থেকে হচ্ছে 2টা FADH2 তাহলে একটা FADH2 থেকে আমরা বলছিলাম কয়টা 2টা ATP তাহলে 2টা FADH2 থেকে হবে আমি যদি একদম সুন্দর করে 4টা আমি যদি এখানে ইন্ডিকেট করে দিই যে 6 অণু NADPH থেকে 18 অণু NADP F1 থেকে হচ্ছে 2টা NADP 2টা GTP থেকে যেটা এটা চাইলে GTP বলতে পারে এটা ATP বলতে পারে আলটিমেটলি সেম জিনিস তাহলে আমাদের এখন বল এই সাইকেলটা তোদের কাছে একদম ক্লিয়ার কিনা আমরা এখন একদম সুন্দর করে আমাদের বইয়ে যে ছবিটা আছে এটার দিকে যাব দেখ কি হলো একটা গ্লুকোজ নিলাম এই গ্লুকোজটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে কিসে পরিণত হবে 2টা অণু পাইরুভিক অ্যাসিড এবং কি উৎপন্ন হবে 2 অণু ATP সাথে হচ্ছে আসলে 2 অণু খরচ করছি এটা বুঝাইছে সাথে 4টা ATP 2টা NADH2 শেষ এতটুকু বুঝছি গেল এখন একটা পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমরা অ্যাসিটাইল কোয়ে যাব তখন আমরা দেখছিলাম একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং সাথে একটা NADH2 উৎপন্ন হচ্ছে তাহলে পাইরুভিক অ্যাসিড যেহেতু 2টা তাহলে আমরা 2 দিকে যাব বুঝলাম বোঝা গেল এরপর আমরা একটা সাইকেলে ঢুকবো এটাকে বলা হয় ক্র্যাবস সাইকেল এই ক্র্যাবস সাইকেলে যখন ঢুকবো তখন একটা ক্র্যাবস সাইকেল থেকে আমরা পাবো 2টা করে কার্বন ডাই অক্সাইড 3টা NADPH একটা FADPH একটা GTP তাহলে এইদিকে একবার ঘটলো এদিকে একবার ঘটলো এখন আমাদের শক্তির হিসাব করতে হবে শক্তির হিসাব কিভাবে করব আমরা এই জায়গায় যাব দেখ এখানে টোটাল উৎপন্ন হয়েছে কয়টা এখানে টোটাল উৎপন্ন 8টা এখানে হচ্ছে 6টা এখানে কয়টা ATP 18 আর 4 2 কত হবে 20 24 24 6 30 30 8 38 টোটাল মিলে গেছে এরপর কার্বন ডাই অক্সাইডটা মিলাইতে পারবো আমরা এখানে তো কোনো কার্বন ডাই অক্সাইড নাই গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাই অক্সাইড নাই এখানে 2টা কার্বন ডাই অক্সাইড তারপর এখানে 4টা তাহলে 2 আর 4 মিলে 6টা এখন তোদের কাজ হবে যারা দিতে চাস মানে যারা আসলে ইয়া করতে চাস তারা চাইলে এটা মুখস্থ করে লিখে ফেসবুকে পোস্ট দিতে পারস আমাদের গ্রুপে এখানে সুন্দর করে আবার লিখে দিচ্ছে এগুলো আমি পড়াই ফেলছি এরপর আসি হচ্ছে আমাদের এখনো কিন্তু কি বাকি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বাকি কিন্তু এটা আমরা পড়ে ফেলছি কীভাবে পড়ছি এই যে আমরা বলতেছি NADPH থেকে 3টা ATP উৎপন্ন হলো FADH2 থেকে 2টা করে উৎপন্ন হলো এটা কই হয় আগলে এগুলো আসলে হয় হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলো কই হয় এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে এখন বলতে পারে যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি জিনিসটা কি মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি হচ্ছে যে এগুলোর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি এই যেগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি এই যে ভাগটাকে এরকম আঙ্গুলের মতো যে জিনিসগুলো এগুলোকে বলা হয় ক্রিস্টি এখানে কিছু এগুলোকে যদি আমি জুম করতে থাকি তখন দেখতে পাবো হচ্ছে যে এরকম একটা জিনিস অর্থাৎ আমি আরো সুন্দর করে দেখাই তাহলে বুঝবি যদি এগুলো হচ্ছে ক্রিস্টি এটাকে আমি আরো জুম করলাম এই জিনিসটাকে যদি আমি জুম করে আনি তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পাবো এখানে কতগুলো জিনিস থাকে এগুলোকে বলা হয় বিভিন্ন রকম কমপ্লেক্স 4টা কমপ্লেক্স থাকে এদিক দিয়ে যখন এগুলো যাওয়ার সময় হচ্ছে যে আলটিমেটলি অ্যাটিভ উৎপন্ন হয় এই শক্তিগুলো দিয়ে অ্যাটিভ উৎপন্ন হয় সাথে পানি উৎপন্ন হয় এই জন্য আমি লিখছি এখানে কি হয় NADH2 এটা আসলে কি এটা হচ্ছে যে বিজারিত NAD প্লাস আর বাংলা আর যদি অন্যটা বলি সেটা হচ্ছে NADP প্লাস NAD কে যখন আমরা বিজারণ করব তখন হচ্ছে এটা উৎপন্ন হয় বিজারণ মানে আমরা জানি ইলেকট্রন গ্রহণ বিজারণ বিক্রিয়ায় কি হয় ইলেকট্রন গ্রহণ হয় তো আমরা যে পানিটা ভেঙে ইলেকট্রনগুলো পাইছিলাম
আর হাইড্রোজেনটা পাইছিলাম সে হচ্ছে যে এই NADটা গ্রহণ করছিল, এই জন্য এটার নাম, এটা যখন গ্রহণ করবে তখন উৎপন্ন হয় হচ্ছে এটা, এবং এটাকে তখন বলা হয় বিজারিত NAD+। এখন এগুলো আলটিমেটলি কিসে পরিণত হয়? ATP, পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন। এই ATPগুলো আমরা 38টা ATP হিসেবে পাই। এটা তোদের বইয়ে লেখা আছে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া, কিন্তু তোদের তো সেকেন্ড অধ্যায়ে পড়াই আছে ক্রিস্টি জিনিসটা, এই জন্য আমি একদম লিখে দিচ্ছি এটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বাংলায় বলে হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমরা দুই জায়গায় দুইটা নাম ইউজ করছি। আলটিমেটলি কত হলো? 10:39 হয়ে গেল। আমার মনে হয় আজকে আমার ক্লাস নিলে খবর নাই যে এত মিনিট হয়ে গেল। তো বিদা মাইটোকন্ড্রিয়া, শক্তিশালী হও, পড়াশোনা করো, কালকে একদম এটার উপর পরীক্ষা নেব। আমি পরীক্ষাগুলো অনেক প্রশ্নগুলো হয়তো কঠিন করতে পারি, আজকে যা যা পড়াইছি এর মধ্যে আনসার করতে পারবি। বইটা পড়তে হবে, চার্টটা ভালো করে পড়তে হবে। বই পড়লে চার্ট পড়লে এনাফ, আজকে চার্টটাই পড়লে এনাফ। আর আমি এখন PDF-গুলো দিয়ে দিব, নোটগুলো দিয়ে দিব। আর কারো কোশ্চেন থাকলে এখন বলতে পারো। আর যারা হ্যাঁ বলো। অবাধ শোষণের তো পড়ার নেই, শুধু অবাধ শোষণ পর্যন্ত না? অবাধ, হ্যাঁ অবাধ কালকে অধ্যায়টা শেষ করে দিব। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। এটা হচ্ছে এখন, এটা যখন পড়াবো তখন লিঙ্কটা দিব আর কি। এখন তো তোমাদের এটা দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন আমি অ্যাপসটা দিয়ে দিব। এটা যাদের কি বলে ফোনের স্টোরেজ ভালো তারা ইউজ করতে পারবে, যাদের একটু কম এটা আসলে কপাল খারাপ। এটা ইনস্টল করতে অনেক কাজ করতে হবে। এটা যখন আমরা ওই অধ্যায়গুলো পড়বো তখন অ্যাপসটা দিয়ে দিব। আর এই নোটগুলো তো দিয়ে দিব, এই নোটগুলো হচ্ছে যে এখনই দিয়ে দিব। আর কোনো কোশ্চেন বা আজকের পড়া রিলেটেড কোনো কোশ্চেন, একজন কী যেন জিজ্ঞেস করছিল, তখন আমি আনসার দিনে আসলে, কারণ ক্লাসের মাঝখানে এটা গ্লুকোজ নিয়ে কী যেন করছিল, গ্লুকোজ বেশি খাইলে কি হবে। কারো কোশ্চেন থাকলে থাকতে পারো, আর যাদের কোশ্চেন নাই তারা আল্লাহ হাফিজ। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলো। ফিজিক্স আর কেমিস্ট্রি পাবে পড়াবেন? ফিজিক্স আর এখন তো, আগে তো আমরা 4জন ছিলাম, তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ পড়ানোর জন্য আমরা ঠিক করছিলাম। এখন বাকি যারা 3জন ছিল ওরা আসলে প্রেশারের কারণে নাকি ওরা পারতেছে না, তো ওই কারণে ওরা আপাতত হচ্ছে ব্রেক নিছে না। আপাতত বলতে আর কখনো ক্লাস নিবে মনে হয় না। এখন আমি তো একজন মানুষ, এখন বায়োলজি আমার আসলে, আমি এটা শুরু করছি বায়োলজি দিয়ে, কিন্তু ওরা যখন অ্যাড হয়েছে আমি ওদেরকে একজনকে বায়োলজি দিয়ে দিছি। ফিজিক্স আসলে আমার ভালো লাগে না, তাও আমি ফিজিক্সটা পড়াইছি, যতটুকু পারছি পড়াইছি। আমার মূল জিনিস ছিল বায়োলজি পড়ানো। আমি বায়োলজি পড়ার জন্য এই জিনিসগুলো খুলছি। এই যে শেফা আছে এখানে থাকলে ও তো জানে, কারণ ওকে ক্লাস নিয়েছি আমি নিজে পার্সোনালি 2টা ক্লাস ওকে একলা বসে নিয়েছিলাম জুমে। তো বায়োলজি নিয়ে খুলছিলাম। এখন ওরা যখন চলে গেছে তখন তো আমি আর বাকি জিনিসগুলো, আর ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ তোরা আসলে বাইরে পড়তেছোস, এমন না যে বাইরে পড়তেছ না, বায়োলজিটা পড়োস না। বায়োলজিটা অনেকেই, আমি কখনো SSC-তে বায়োলজি স্যারের কাছে পড়ি নাই। এই রিডিং পরে যা বসছি সেটাই, এরকমভাবে কেউ জীবনেও পড়ি না আসলে, সত্য কথা। এরকম করে পড়া শুরু করছি SSC-তে, যখন ফোন পাইছি, মোবাইল পাইছি। HSC যখন মোবাইল পাইছি তখন এরকম করে পড়া শুরু করছি। তোদের ভাগ্য ভালো, এখন মোবাইল আসা হাতে, শিখতে পারতেছস যেখান থেকে হোক, আমার থেকে হোক বা আমার থেকে। না আমি এখন কেমিস্ট্রি তো, আচ্ছা আমি সর্বোচ্চ একজনকে বলছি, এখন ও যদি ক্লাস নেয় হয়তো ফিজিক্স নিতে পারে। এলিয়েন স্টুডেন্ট, আসলে এলিয়েন না। আচ্ছা বায়োলজিটাই নিয়ে আমি, আর যদি আরেকজনকে ওকে বলে দেখবো, যদি নেও আসলে ফিজিক্সই নিবে। ও হচ্ছে যে নটরডেম কলেজেরই। নটরডেম কলেজ নাম তো শুনছস, যারা শুনছস তারা আসলে নটরডেম হোলি ক্রস, এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে আসলে টিকতে হয়। মেয়েরা যারা আসস, হ্যাঁ সাইমন ভাই, হ্যাঁ আমি বলবো এখন থেকে এগুলোকে টার্গেট করে রাখবে। কারণ আমি দেখছি যে নটরডেম কলেজ বল আর হোলি ক্রস বল, এখানে যারা পড়ে এরা কখনো অ্যাডমিশনে ফেল করে না, কোথাও না কোথাও টিকবে। এদেরকে এমনভাবে বানাই ফেলে যে ওরা কোথাও না কোথাও টিকবে। তো ওইখানে ভর্তি পরীক্ষা এত কঠিন না। ওদের ভর্তি পরীক্ষা হচ্ছে যে, আমি নটরডেম কলেজের নাম শুনছি কি জানোস, বেশিরভাগই SMC-তে, বেশিরভাগ বুয়েটে SMC পড়ে, বুয়েট দিয়ে। আমি নটরডেমের নাম শুনছি যখন SSC-তে কলেজে ভর্তি হওয়ার পরে,
কলেজে ভর্তি হয়ে গেছি তখন নাম শুনছি নটরডেম বলে বাংলাদেশে একটা জিনিস আছে। কারণ তখন তো এত মোবাইলের ছিল না, আর জানতাম না এসব জিনিস। তখন আমাদের মাথায় ছিল একটা জিনিস, আমাদের মাথায় ঢুকাইছে একটা জিনিস যে A+ পাইলে চলবে। A+ পাইলে চলবে না, নাম্বার ভালো পাইতে হবে, ভালো কলেজে যাইতে হলে। ভালো কলেজে যেতে ভালো নাম্বার পাইতে হবে, ভালো নাম্বার পাইলে ভালো কলেজ যাবা, ভালো বন্ধু পাবা, ভালো এনভায়রনমেন্ট পাবা, ভালো জায়গায় চান্স পাবা। তো নাম্বার ভালো পাওয়ার জন্য হচ্ছে যে ভালো করে পড়তে হবে। তুমি A+ পাওয়ার জন্য 3 মাস পড়লে, আমি বলবো A+ পাওয়ার জন্য 3 মাস পড়লে টেস্ট পেপারে কিছু কুটিনাটি বা সাজেশন বললে A+ পাওয়া যায়। অনেক দিকছে A+ পাইতে। আমি বললে আমাদের যে এসসির সময় আমাদের স্কুল থেকে 13 জন A+ পাইছে যে এসসির সময়, আর এসএসসিতে গিয়ে A+টা হয়ে গেছে 3টা, তার মধ্যে সায়েন্সের হচ্ছে 2 জন, এবং এর মধ্যে একজন ছিল হচ্ছে যে এসসিতে A+ পাই নাই, এ নতুন করে এসএসসিতে A+ পাইছে। তো A+ পাওয়ার পিছনে ছুটলে আসলে A+ পাইতে পারস, কিন্তু ভালো জায়গায় কখনো চান্স পায় না। ডিইউতে যারা পরীক্ষা দেয় তার 90%ই ফেল করে, কিন্তু সবাই কিন্তু A+ পাওয়া। কেন ফেল করে? A+ পাওয়া একটা জিনিস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটা জিনিস। আমি আজকে যে জিনিসগুলো পড়াইছি এগুলো ইন্টারের অনেক স্টুডেন্ট পারবে না, কারণ হ্যাঁ পড়ে গেছে, মুখস্থ করে গেছে। আমি আজকেই বলেছি যে যদি A+ পাওয়ার জন্য হয় তাহলে আমার ক্লাসটা তোমাদের জন্য না, বোঝার জন্য হলে ক্লাসটা তোমাদের জন্য। আমি বোঝার জন্য এখানে পড়াচ্ছি। আর কারো কোশ্চেন আছে? আর যাদের কোশ্চেন নাই তাহলে আমরা লিফট নিতে পারি, এতক্ষণ সময় আসলে ভালো লাগবে না কারো। পরে এগুলো নিয়ে একদিন আড্ডা হবে, এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।